তানহার কথা ভাবতে ভাবতে বাসায় ফিরলাম সন্ধ্যা ৭টার দিকে। শরীরটা বড্ড ক্লান্ত, আর রাস্তায় প্রচুর ধুলাবালি পড়েছে গায়ে, তাই শাওয়ার নিলাম। তানহা কি পছন্দ করে বা না করে সে সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। ও আমাকে মন থেকে ভালোবাসে সেটা শুধু এতদিন ওই জানতো, এখন কলেজের সবাই বিষয়টি জানে। অন্যদিকে ও যে আমাকে সিরিয়াসলি ভালোবাসে এটা আমি জেনে গেছি, কিন্তু সে জানে না। পুরো বিষয়টি এখন জটিল হয়ে গেছে। এতদিন নর্মালি আমি কলেজের ফর্মাল ইউনিফর্ম পরেই চলে যেতাম সকালে কোচিংয়ে, তারপর সেখান থেকে কলেজে। কিন্তু না, এখন আর সেভাবে গেলে চলবে না। আম্মু রান্না করছে, কিচেনে আম্মুকে গিয়ে বললাম, আম্মু আমার কয়টি প্যান্ট আর শার্ট তুলে রাখা আছে? আম্মু আমার দিকে ব্রু কুচকে তাকিয়ে বলল, কেন বাবা, সেসব দিয়ে কী করবি? আমি বললাম, বোঝো না তুমি, তোমার ছেলে বড় হয়েছে এখন, কলেজ লাইফ তার শেষের পথে। অন্য ছেলেরা রং বেরঙের শার্ট প্যান্ট পরে কোচিংয়ে যায়, তারপর কলেজের কমন রুমে গিয়ে আবার চেঞ্জ করে ফেলে। আমিও শনিবার থেকে সেভাবে যাব। কাল সবগুলো জামা কাপড় বের করে দিও তো। এ বয়সে একটু আধটু ভাবসাব না নিলে কি হয় বলো? আমার কথা শুনে আম্মু মুচকি হাসলেন আর বললেন, যাই করিস বা না করিস কোনো ঝামেলা যাস না যেন, তোর বাবা শুনলে মেরে ফেলবে। আর তখন ফোন দিলাম, ধরলি না কেন? আমি বললাম, একজন বান্ধবীর বাসায় গিয়েছিলাম, সেখানে ছিলাম এতক্ষণ। আম্মু আবার আমার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, তোর আবার বান্ধবী জুটলো কবে থেকে? মেয়েটা কে? নিয়ে আসিস তো একদিন। আমি বললাম, না আম্মু, তেমন কিছু না, ও কিছুদিন কলেজে কোচিংয়ে যায়নি, তাই খোঁজ নিতে গিয়েছিলাম। আমার কথা শুনে আম্মু বললেন, তা খোঁজ নেওয়ার জন্য কি কলেজে আর কেউ নেই? সবই বুঝি আমি কিন্তু মানা করে দিচ্ছি, এমন কিছু করো না যার কারণে তোমার বাবার কাছে আমার কথা শুনতে হয়। আমার আম্মু খুবই ফ্রেন্ডলি, মোটামুটি আমার সব কিছুই আম্মুর সাথে শেয়ার করি, কারণ সব সময় সব ধরনের বিপদ আপদে আম্মুই আমাকে সহযোগিতা করেছেন। আর আমি তার একমাত্র ছেলে, তাই অনেক কিছুতেই ছাড় পাই। শুক্রবার দিবাগত রাত 11:30টার দিকে হোমওয়ার্ক শেষ করে শুয়েছি। এপাশ ওপাশ করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আজকের রাতটা কেন জানি না আমার কাছে খুবই দীর্ঘ মনে হচ্ছে। বারবার মোবাইলটা হাতে নিয়ে সময় দেখছি। না, মোবাইল তো ঠিকই আছে, কিন্তু সময়টা কেন জানি থেমে থেমে যাচ্ছে মনে হচ্ছে। চোখ বন্ধ করে তানহার চেহারাটা মনের দৃষ্টিতে দেখার চেষ্টা করলাম। না, ভালোভাবে আসছে না চেহারাটা। বিরক্তি লাগছে নিজের কাছে, পুরো চেহারাটা আসছে না কেন। ছটফট করতে লাগলাম আমি। ভাবলাম, জানি না এটাই ভালোবাসা কিনা, তবে দুদিনে ওর জন্য আমার যে পরিমাণ কষ্ট হচ্ছে, না জানি আমাকে ভেবে ওর কি পরিমাণ কষ্ট হয়। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরও পাইনি। আমি সকালে ওঠার জন্য কখনো অ্যালার্ম দিই না। দক্ষিণের জানালাটা খুলে দেই, বুড়ে মুয়াজ্জিনের আজানে ঘুম ভাঙে আমার। নামাজটা নিয়মিত পড়া হয় না। যখন মসজিদে তাবলিগ জামাত আসে, তখন তারা পাড়ার যুবকদেরকে বুঝিয়ে শুনিয়ে নামাজে নিয়ে যায়। অন্যদের সাথে তখন আমিও যাই। এভাবে কদিন যাই, পরে আবার বেনামাজি হয়ে যাই। এভাবেই চলতে থাকে। আজকের সকালটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকমই লাগছে। 7টা থেকে কোচিং আর 10টা থেকে কলেজ। আজ 6:30টায় চলে গেলাম কোচিংয়ে। স্যার তো আমাকে দেখে পুরাই অবাক। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রিয়াদ, আজ এত তাড়াতাড়ি চলে এসেছো যে, আর তোমার ইউনিফর্ম কোথায়? স্যারকে বললাম, আসলে ঘরে থেকে থেকে জামাগুলো ছোট হয়ে যাচ্ছিল স্যার, তাই মা বলল গায়ে দিয়ে যেন পয়সা উসুল করে দিই। আমার কথা শুনে স্যার বললেন, জামাগুলো ছোট হয়ে যাচ্ছে নাকি তুমি বড় হয়ে যাচ্ছ? স্যারের প্রশ্নের জবাব দিলাম না, জানি এখন শুধু পেঁচাবেন। তাই স্যারের মনোযোগ অন্যদিকে নিয়ে যেতে বললাম, স্যার একটা কথা বলার ছিল, অনেক দিন ধরে আপনাকে বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি। স্যার বললেন, তা কি কথা শুনি? আমি বললাম, আসলে স্যার, আমরা তো আর কয়েক মাসে আছি, এরপর তো কলেজ লাইফ শেষ হয়ে যাবে। আমাদের ব্যাচের সবাই মিলে যদি কোথাও শিক্ষা সফরে যেতে পারতাম, তবে আপনি যদি মত দেন সবাই রাজি হবে। প্লিজ স্যার, বিষয়টি ভেবে দেখবেন। স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, গুড আইডিয়া রিয়াদ, আসলে বিষয়টি তো আগে আমার মাথায় আসেইনি, আর আসবেই বা কী করে বলো, সারাদিন এটা সেটা নিয়ে দৌড়ঝাঁপ লেগেই থাকে আমার। আচ্ছা, তুমি রুমে গিয়ে বসো, আজ সবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে দেখবনি। আমি চলে গেলাম রুমে, স্যার চলে গেলেন তার বাসায়। কোচিং সেন্টারের সাথেই স্যারের বাসা।
বসে বসে ভাবছি কখন তানহা আসবে, সময় যেন যাচ্ছেই না। 7টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি, অথচ ওর আসার কোনো খবরই নেই। একে একে রুবি, তুলি, রিনা, মিতা, লাবণী, রেখা, সুইটি, ঋতু, অন্যদিকে শ্রাবণ, সাজিদ, রাফি, সিরাজ, সালেহ, রিমন এবং আরও অন্যরা আসলো, তানহার আসার কোনো লক্ষণই দেখছি না। মনটা খারাপ হয়ে গেল আমার। 7টা 5 মিনিটে স্যার এসে রুমে ঢুকলেন। সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান জানালাম। স্যারও যথারীতি তার পড়া শুরু করলেন। আমরা যাই করি না কেন সেটা বাবা মা আর স্যারদের চোখ এড়ায় না কখনো। অনেক সময় তারা অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকেন। আমার মুড অফ, এটা স্যারের নজর এড়ালো না। আমাকে দেখে স্যার বললেন, রিয়াদ দাঁড়াও তুমি। স্যারের কথা শুনে আমি আঁতকে উঠলাম এবং সাথে সাথেই দাঁড়িয়ে পড়লাম। এবার স্যার বলতে লাগলেন, সারা বছর আমরা পড়াশোনা করতে করতে বোর হয়ে যাই, সবার মাঝে বোরিং কাজ করে। যাই হোক, আজ সকালে রিয়াদ একটা প্ল্যান শেয়ার করলো। আমি চাই সেটা তোমরা তার মুখ থেকেই শোনো। রিয়াদ, প্ল্যানটা সবার সাথে শেয়ার করো। পরে কলেজে ক্লাসেও আমরা এটি নিয়ে কথা বলবো। আমার কথা বলার মোটেও কোনো মুড নেই। স্যারের নির্দেশ রক্ষার্থে দাঁড়িয়েছি। শুরু করতেই যাব এমন সময় দরজায় কেউ নক করলো। স্যার উচ্চস্বরে বললেন, ইয়েস কামিং। স্বভাবতই ক্লাসে এরকম কিছু ঘটলে সামনে যে কেউ থাকুক না কেন, পেছনের দিকে তাকানোটা আমাদের যেন শিক্ষার্থীগত অধিকার। শুধু ক্লাসেই নয়, এমনটি সব জায়গাতেই ঘটে। আমরাও আমাদের অধিকার পালনে পেছনের দিকে তাকালাম। তানহা ঢুকলো রুমে, আর সবাই নিচু স্বরে আমার নাম নিল। সেটাও আবার অনেকটা এইভাবে, রিয়াদ। এতে দোষের কিছু নেই। এতদিন যতগুলো ছেলে মেয়ে রিলেশনে ছিল, ওদের থেকে ট্রিট আদায় করেছি আমি। সময়ে অসময়ে ক্যাম্পাসে ওদের থেকে ফুচকা, ঝালমুড়ি, আমরা, বাদাম ইত্যাদি খেয়েছি। এর বাইরে গেলে বাজারে বাংলা হোটেল তো আছেই। কত সিঙ্গারা সমুচা খেয়েছি তার তো কোনো হিসাব নেই। এতদিন ওদের থেকে খেয়েছি, এখন ওরা আমার থেকে খাবে। এতদিন ওদের নিয়ে মজা করেছি, এখন আমাকে নিয়ে ওরা মজা করবে। আর এটাই নিয়ম, কিছু করার নাই।